আসসালামু আলাইকুম। লেটের জন্য একটু সরি, কারণ একটু ট্রাফিক ছিল। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন দেখবেন আমি আছি নিউ ইয়র্ক ব্রোঞ্জ জুয়াল মিয়া, এন্ড আমার সাথে আছেন গেস্ট মির্জা রাশিদ। উনি আমেরিকার সিটি কাউন্সিল পদে নির্বাচনে লড়ছেন। আমরা এই বাংলা ইংলিশ দুইটাকেই আমরা সামঞ্জস্য রেখে কথা বলবো, কারণ আমিও বাংলাতে অতটা পারফেক্ট না, উনিও বাংলাতে অতটা পারফেক্ট না। নাম্বার 2, উনি যেহেতু আমেরিকান গভর্নমেন্টের সিটি কাউন্সিল ইলেকশনের পদে লড়ছেন, সেই ক্ষেত্রে উনারও অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে। সেই ক্ষেত্রে ইংলিশটা খুবই দরকার, এবং আমারও অনেক ফ্যান ফলোয়ার আছে, ফ্রেন্ড আছে আমেরিকা প্লাস আমেরিকার বাহিরে, জাতিসংঘ সহ। তো তাদের একটু জানতে তারাও ইচ্ছুক যে ইংলিশটাও যেন একটু আমরা বলি, সবাইকে একটু বলেছো। আর বাংলাদেশের মানুষও অনেকেই আছে আবার ইংলিশটা ভালো বোঝে, অনেকে আবার একটু কম বোঝে, অনেকে একটু বোঝে না। তাদের জন্য আমরা বাংলা ইংলিশ দুইটা মিলেই করবো। সো আমি আবারও দুঃখ প্রকাশ করছি লেটের জন্য, কারণ ট্রাফিক খুবই বেশি ছিল, অনেক কষ্ট করে দ্রুত ঘেমে গেছে দেখেন। আর কথা না বাড়িয়ে চলে যায়। আর সবাই লাইভটা অবশ্যই শেয়ার করেন, তাহলে অন্যরা জানতে পারবে, দেখতে পারবে, এবং এই কিভাবে হিরো হয় এই এক্সাম্পল গুলা মানুষ যারা নতুন প্রজন্ম যারা আসতেছে বা ভবিষ্যতে যারা আসতে চায়, তো তারা হয়তো এটাকে ইন্সপায়ারেশন হিসাবে কাজ করবে বা ইন্সপায়ারেশন হিসেবে নেবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্ট হিসেবে মিস্টার রাশিদ। উনি হচ্ছে ফার্স্ট বাংলাদেশি আমেরিকান ইলেক্টেড আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট স্টেট অফ নিউ ইয়র্ক। বর্তমানে উনি নিউ ইয়র্ক সিটির কাউন্সিল প্রার্থী হিসাবে উনি 2021 ইলেকশনের পদপ্রার্থী। জুনের 22 তারিখে ইলেকশন, সেই ইলেকশনে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা পরে বিস্তারিত ডিটেলস জানবো। আমি প্রথমেই ওনাকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাশিদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম জুয়েল, ছোট ভাই জুয়েল। তুমি তো আসলে ওয়ার্ল্ডের মাঝে ফেমাস বলতে হবে, আমার খুবই আদরের ছোট ভাই। ও কিন্তু সারাটা বিশ্বে সবাই কিন্তু ওকে চিনে, একমাত্র ব্যক্তি যে আমাদের কৃষ্টি কালচার আজকে ওয়ার্ল্ডের মাঝে ধরে ধরছে, এরকম সাহসী খুবই কম মানুষ দেখবেন আপনারা। থ্যাংক ইউ জুয়েল, আজকে এই অনুষ্ঠানটি লাইভ কভারেজ করার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, আর আমি অনেক খুশি, আপনাকে বহু কষ্ট করে পেয়েছি, লাইক প্রায় কয়েক মাস ধরে আপনাকে আমি ট্রাই করে পাচ্ছিলাম না। তো আমিও আপনার ওনার ফেসবুকও লাইভটা শেয়ার করে দিচ্ছি, তো সবাই দেখতে পাবেন বিস্তারিত আলোচনা যাওয়ার আগে। ওনার ফেসবুকে গেলেও পাবেন মির্জা রাশিদ, এবং বিস্তারিত উনি ওনার যে কার্যক্রমগুলো সবকিছু উনি তুলে ধরেছে সবসময়। আর আমি শুরুতেই আপনাকে জিজ্ঞেস করবো রাশিদ, আপনার চাইল্ডহুড জন্ম কোথায়, জন্মগ্রাম, উপজেলা এবং কোন দেশ, আমাকে এটা থ্যাংক ইউ। আমার জন্ম হয়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ জগন্নাথপুর ইউনিয়ন, মির্জাবাড়ি আমার জন্ম। ওইখান থেকে ছোটবেলা আমি লেখাপড়া করছি, করার পরে আমি চলে আসছি যখন আমার বয়স 14-15 ছিল, আমি নিউ ইয়র্কে চলে আসছি। হ্যাঁ, নিউ ইয়র্কে চলে আমি ঠিকই তারই মতো এই যে ছিলাম, আমি এই দেশে চলে আসছি, সামান্য কিছুটা লেখাপড়া করছি। আমি একজন এই দেশে প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী, প্লাস আমি ওই দেশে রিয়েল এস্টেট কাজ করি। আমি এই দেশে পড়ে আসবো, আমি বাংলাদেশটা জানতে চাচ্ছি, বাংলাদেশের সুনামগঞ্জ জেলা কোন উপজেলা? জগন্নাথপুর। জগন্নাথ কোন গ্রাম? জগন্নাথপুর ইকরসই মির্জাবাড়ি। ইকরস গ্রামের নাম কি? গ্রামের নাম ইকরসই। ইকরস, যদি কেউ যাইতে চাচ্ছে এখানে যাবে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে, কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের পরিবার একটা, আমি বলতে পারি না, একটা সুনাম মির্জা যেহেতু বংশ টাইটেল, নিশ্চয়ই আপনারা খুশি হব। সাধারণত আমার বাড়িতে অনেক প্রজেক্টরা যায়, ওইখানে ছবি তোলা, ইনশাআল্লাহ আমি যাব। পুরানো একটা ঐতিহ্য আছে এই বাড়ির। হ্যাঁ, তো আপনারা এখানে ছোটবেলায় এখানে কত বছর যাবত এখানে ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে যখন আমার বয়স 13-14 হাই স্কুল গেছিলেন নাকি প্রাইমারি স্কুল অনগোয়িং ছিল? না, হাই স্কুল অলমোস্ট ফিনিশ করে ফেলছিলাম। সো এখানে আপনার ফ্যামিলিতে কে কে ছিল? আমার ভাই, বাবা, মা সবাই বাংলাদেশে। কয় ভাই কয় বোন? আমরা 4 ভাই 6 বোন। ও মাশাআল্লাহ, খুব বড় ফ্যামিলি। হ্যাঁ, অনেক বড় ফ্যামিলি, বলতে পারেন একটা ফুটবল টিম। টিমটা হয় আমাদের সেম লাইক 15, আমরা ভাই বোন কিন্তু 15 জন, জানেন সেটা?
প্রয়োজন। তো সুনামগঞ্জে আমি বহু গেছি, যখন নতুন গেছি, সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যে লীলাভূমি, বাংলাদেশের অনেক সুন্দর জায়গার মধ্যে সুনামগঞ্জ একটা। সেই আপনাদের এরিয়াটা জগন্নাথপুরটা অনেক সুন্দর, যদি মানুষ যাইতে চায় তাহলে দেখতে পারে। বা আর সেই ক্ষেত্রে আপনার ছোটবেলা যেখানে কাটাইছেন, দুরন্তপনা যেটা বলে, গ্রামে গঞ্জে হাটে ঘাটে খেলাধুলা, এই সম্পর্কে একটু বলেন। আমি কিন্তু শিশুকালটা কেমন ছিল? শিশুকালে আমি খুব চঞ্চল ছিলাম, সবসময় ঝগড়া করতাম। সবাই সাধারণত করে, হ্যাঁ ঝগড়া করতাম। তখন আমার ফ্যামিলি আমার প্রতি একটু আপসেট হয়ে গেছিল, খারাপ ছিল যে সবসময় দুষ্টামি করে, মারধর করে, খেলাধুলায় ব্যস্ত, লেখাতে তেমন একটা ভালো ছিলাম না। প্রচুর মাইর খেয়েছেন? হ্যাঁ, মায়ের খেয়েছি ও মায়ের করছি। বাবা নাকি মা নাকি ভাই? অ্যাকচুয়ালি আমার মা কিন্তু খুব স্ট্রং ছিল, বাবা একটু সুইট ছিল, অনেক জিনিস কনসিডার করতে আসে। মামাকে বলতো যে তোমার ছেলে আজকে এটা করছে, এটা করছে। হ্যাঁ, মায়ের খেয়ে কখনো বাড়ি পালাইছেন? হ্যাঁ, আম্মু কিন্তু এত স্ট্রেট ছিল যে আব্বা এত স্ট্রেট ছিল না। আম্মা কিন্তু খুব স্ট্রেট ছিল। আমি এখান থেকে পালাই আমার খালুর বাড়িতে চলে যেতাম, খালুকে বলতাম, খালুর হাতে পায়ে বলতাম, ধরে বলতে, খালু আপনি আসেন, আপনি না আসলে আমার মায়ের বাড়িতে ঢুকতে দিল। নানার বাড়ি? হ্যাঁ, নানার বাড়ি যেতেন না পালাইয়া? হ্যাঁ, নানার বাড়িতে চলে যেতাম আমরা, যেতাম নানার বাড়ি পালাইয়া। হ্যাঁ, ওই সময়কার একটা চিত্র এখনো মনে পড়ে। ওই যখন বৃষ্টি আসে, বৃষ্টির সময় আমরা ওই যে আমাদের সিলেটে বলে এই যে সুপারি গাছের একটা খাল আছে না, ছোটবেলা থাকতে, ওইটা ছোটবেলায় আমি দেখছি, তোমার ছবি দেখছি, অনেকগুলা মনে পড়ে। যদি আমরা এই দেশে থাকি না কেন, আমাদের সবগুলা কিন্তু দেশে পড়ে আছে। অনেক সময় দেখবেন সবারই মনের মধ্যে ছোটবেলার কাহিনীটা চলে আসিস, আমি দেশে ছিলাম, এই করছি সেই করছি, কিন্তু এই দেশে আমরা এইগুলো মেনটেন করে চলতে পারতেছি। তো বাংলাদেশের সাথে আপনি কোনো গ্রামে বা আপনার এলাকার সাথে কোনো সম্পর্ক আছে? অবশ্যই। আপনি কি ওখানে সামাজিক কাজগুলোর সাথে জড়িত আছেন? হ্যাঁ, আমি সামাজিক কাজগুলোর সাথে জড়িত আছি। ঠিকই, আমি তোমারই মতো। আমি আসলে কোনো কিছু পাওয়ার জন্য করি না, আমি আমার মন থেকে করি। তুমি মনের শান্তির জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সময় দেখছি তুমি তাবু টাঙ্গাইয়ে মাঠের মধ্যে আসো। দ্যাটস আই লাইক ইট সো মাচ অ্যাবাউট ইট। আগে বলছে যে উনি, আমরা আজকে কথা বলবো বাঙ্গালিস্ট। হ্যাঁ, বাংলা আর ইংলিশ দুটোই মিক্স করে আমরা ইংলিশে ঢুকবো ভিতরে। তো যাই, whatever he done in Bangladesh, I'm really proud of him. হ্যাঁ, প্রতিটা ডিস্ট্রিক্টে, যদি ওর বাড়ি সিলেটে হয়, প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু বাংলাদেশে ও রিচ করছে। আমরা চাই এরকম মনোনীত তার মতো একজন আইডলের দরকার। আজকে আমারটা নাই শুনে, আপনার গল্পটা শোনার জন্য আসি। আমারটা আপনি পরে এক সময় বললেন। তো এখন আপনার চাইল্ডহুড, তারপরে আপনি আমেরিকাতে আসছেন কবে, কিভাবে আসছেন? আমেরিকাতে আসছিলাম আসলে আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম। স্টুডেন্ট ভিসা? হ্যাঁ, স্টুডেন্ট ভিসায়। জানো তো বাংলাদেশে যদি কত সালে? এইজ কম 1981 এর দিকে আমি আমেরিকায় আসছিলাম। 1981? ওয়াও, লং ইয়ার। 81 এ আসার পরে আমি তো আর নিতে পারি নাই। এই দেশে অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমার ছোট ভাই বলে গেছে। ওই সময় একমাত্র ওয়ে ছিল যে ইউ হ্যাভ টু গেট আ কন্ট্রাক্ট ম্যারেজ টু এরকম আমরা অনেকেই সেটেল হয়েছি। এরপরে দেখা যায় জার্মান থেকে মানুষ আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, OP1 DB1 এ মানুষ আসছে। তো এরকম মানে একটা সুযোগ ছিল, এখনো আছে, যে নাই এমন কোনো না। স্পেশালি আমাদের দেশের বাইরে এখন ভিসার জন্য লাখ লাখ টাকা দিচ্ছেন। জুয়েল বলছে এখানে অনেকগুলা ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা এমবাসি। We'll go details more. We are to know more about like your student visa, how when you get it visa, how come you get visa. Like tell us more about details about. What was your school in Bangladesh? বাংলাদেশে তো আমি হাই স্কুল ফিনিশ করি। Where was it? জগন্নাথপুর শরৎচন্দ্র হাই স্কুল। এটা খুবই ফেমাস। So do you still remember your child classmate, schoolmates, and your professors, teachers, whatever? Yeah, of course. Did you contact with them? Well, I do contact with them when I go there. I do contact them. I never forget that. And they're on some of them on my Facebook. They was writing good thing about me. I called them up. I asked them if you need something, just let me know. What can I help? So they feel proud about you. Yeah, whatever you've done so far and what you will do in future. Of course. A lot of people from my back country, they are writing me, inbox me about the world largest city in New York City. And I'm running for the city council. They are really all of my are there. So, আপনার ভিসা যখন পাইছিলেন, স্টুডেন্ট ভিসা, আপনার প্রসেসিংটা কি ছিল?
যদি কেউ আসতে চায়? প্রসেসিংটা ছিল আগের প্রসেসিং আর এখন কি সেম নাকি অনেক? না, এখন আসলে আগে তো পয়সা দিয়ে সবগুলা করা যেত, এখন টোটালি ডিফারেন্ট। আর অনেক আছে, ওই যে তুমি ছোট ভাই একবার বলছিলা, একটা সাক্ষাৎকারে বলছিলা যে অনেক পয়সা লাগে না, তাদের একটা প্রত্যেকটা এমবাসির একটা আছে কাঠামো আছে, তাদের একটা ক্লাস আছে, ওইটাতে তারা বলবে এজ এ স্টুডেন্ট তুমি কি করতে হবে না করতে হবে। তা আমরা দেশে এগুলো বুঝি না, গিয়ে দালাল ধরি পয়সা দিই এগুলা, এটা তুমি কয়েকবার তুমি বলছো। তো একটা জিনিস আছে না, একবার না পারিলে দেখি পারিব না, এই কথাটি বলবো না। আর তুমি চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা করো না, মনে করো মানি ক্যান বাই এভরিথিং, নো, ইউ হ্যাভ টু ট্রাই ইট। সো আপনার ফ্যামিলিতে আপনি কততম ছিলেন ভাই বোনদের মধ্যে? আমি ফ্যামিলির মধ্যে 3 নম্বর ছিলাম। এবারে ইলেকশনে আমার 3 নম্বরে আমি আছি। আপনি কি প্রথম ব্যক্তি যে আপনার ফ্যামিলি থেকে বাইরে চলে আসছেন, নাকি তার আগে কেউ বাইরে ছিল? আমাদের ফ্যামিলির সবাই কিন্তু বাইরে ছিল, মানে আপনার থাকা অবস্থায় যখন আপনি স্টুডেন্ট ভিসা জন্য অ্যাপ্লাই করতেন তখনকার কথা? হ্যাঁ, তখন আমার ফ্যামিলি সবাই বাইরে, আমার আব্বা ছিলেন বাইরে, আমার বড় ভাইরা সাপোর্টিভ ছিল, স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল বালেট ল, ওরা আমার 3 ভাই কিন্তু ব্যারিস্টার, বাংলাদেশে পাকিস্তান পড়ে। ও বাবা, দ্যাটস গুড। আমার এন্টায়ার ফ্যামিলি কিন্তু সবাই লেখাপড়া করছে লন্ডনে থেকে। পিপল ওয়ান্ট টু নো, টেল আস মোর ডিটেইলস অ্যাবাউট ইওর ফ্যামিলি। লন্ডনে থেকে লেখাপড়া করছে, এখান থেকে আমার এই সৌভাগ্য হয় নাই। আমি খুব চঞ্চল ছিলাম, এই জন্য আমাকে বলছিল আমার ফ্যামিলি তোমাকে আফ্রিকার জঙ্গলে পাঠায়। এই জঙ্গলটা আফ্রিকার জঙ্গলে আমাকে পাঠাইছে। এনিওয়ে, তাদের মধ্যে কোন কিছু করতে পারিনি। আজকে আমার ফ্যামিলিতে ধরেন 11 জনের মতো ডাক্তার আছে, 6 জনের মতো লয়ার আছে, ব্যারিস্টার আছে, ওরা মারা গেছে। এটা পাকিস্তান পিরিয়ড থেকে ধরে আমার ভাই। So your all brothers sister they still alive or somebody? Some of them are alive, or some of them your mom and dad? Yeah, mom and dad, we lost them, you know. They're not alive anymore. So it's time for them. আপনি ইউএসএ কত সালে আসছিলেন স্টুডেন্ট ভিসা পেয়ে? 81 এ বলছিলেন। 81 এ আসছিলাম। আপনি প্রথম কোথায় উঠছিলেন? কোন কলেজ ছিল সেটা? প্রথম আমি উঠছিলাম তখন বাংলাদেশি অর্চার্ড স্ট্রিট, ওইগুলাতে ডাউনটাউনে কিন্তু বাংলাদেশিদের প্রাণকাণ্ড ছিল। তখন যারা নিউ ইমিগ্রেন্ট হয়ে আসতো তারা ওইখানে এসে উঠতো। তখন কি এত মানুষ ছিল? এখন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যেত না, খুব কম। হ্যাঁ, তারপরে আমি মুভ করলাম জামাইকা অ্যাভিনিউ, হিলসাইড অ্যাভিনিউতে। কলেজ কি ছিল? হিলসাইড অ্যাভিনিউতে আমি ইয়র্ক কলেজ, তখন 150 স্ট্রিটে ছিল, জামাইকা অ্যাভিনিউতে ছিল ইয়র্ক কলেজ। না, এখানে নাই, এখন চলে গেছে গাইবান্ধা, গায়ে বড় একটা বুলবারে। ও, আগে ইয়র্ক কলেজ কি এখন সাথে কই জায়গা ছিল না? আগে ছিল 150 স্ট্রিট এন্ড জামাইকা অ্যাভিনিউ। তাই নাকি? হ্যাঁ, স্মল বিল্ডিং কয়েকটা ছিল ওই পার্কে। ইয়র্ক কলেজ? হ্যাঁ, পার্কের পাশে। ওইখানে আমি ইএসএল থেকে আরম্ভ করে এখন যে ক্যাম্পাস ইয়র্ক কলেজ, ওইটা আগে ছিল না। ও, এখন তো ইউএস ক্যাম্পাস, এটা তো আমিও পড়ালেখা করেছি। আমি এখন কিন্তু এরপরে লাগারিয়াতে আমি আমার ওই রিয়েল এস্টেট ক্লাসটা লাগারিয়াতে করছি। আচ্ছা, রিয়েল এস্টেট আমরা বিজনেসে পড়ে যাবো। আপনার স্টুডেন্ট জীবনটা হচ্ছে আপনি বাংলাদেশে হাই স্কুল কমপ্লিট করে এখানে কলেজে ঢুকছেন। কলেজে এখানে এসে কোন হাত থেকে শুরু করছেন? আমি আসলে আমরা যারা পড়েন বাংলাদেশ থেকে আসি না কেন, ইএসএল করতে হয়, টুয়েলভ করতে হয়, এরপরে বিভিন্ন সাবজেক্টগুলো নিতে। তারপরে আপনি কি ডিগ্রি নিয়েছেন? তারপর তেমন একটা ডিগ্রি নেই আমি, শুধু ইউএসএল টুয়েলভ করার পরে, ইন্টারমিডিয়েট অ্যাডভান্স করার পরে তো আর এইগুলো করার পরে তো আর এই দেশে এসে তো আর দেশ থেকে কোথাও কাজ কাম করতে হয়। তখন থেকে 34 হাউস স্কয়ার সেলসম্যানে ঢুকলাম, ওইখান থেকে আমি ওই ম্যানেজারের পদোন্নতি হলাম। আপনার কর্মজীবন? হ্যাঁ, কর্মজীবন। তারপরে চলে আসলাম রেস্টুরেন্ট বিজনেসে। হ্যাঁ, বাসপয় থেকে। বিজনেস কি আপনার কাজের জবের কথা? হ্যাঁ, জবের কথা বলতেছি। তখন রেস্টুরেন্টে বাসপয় থেকে, সার্ভার থেকে ওয়েটার পর্যন্ত চলে আসলাম। এরপরে তো কাজ ছেড়ে দিলাম। এরপরে আপনি রিয়েল এস্টেটে ঢুকলেন। এরপরে নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি ড্রাইভার ছিলাম কয়েক বছর। এরপরে তো আমি আমার রিয়েল এস্টেট ব্যবসাতে ঢুকে গেলাম আজকে 20-25 বছর ধরে। So now you're a successful businessman. I'm the successful businessman, I know that, but I cannot keep my money because I always involved spending money for community. I always involved with the politics and community service, and আমি একজনের মতো জালালাবাদে ছিলাম, তুমি তো জানো। So tell us more, what is it Jalalabad? What is that? Is that American organization or is that Bangladeshi organization or is that like whole world
something they're doing something else. স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে জালালাবাদের জন্মলগ্ন থেকে আমি ছিলাম। এটা হয়েছিল আমাদের ডাউনটাউনে একটা মদিনা মসজিদ ছিল, এটাকে কেন্দ্র করে জালালাবাদের সৃষ্টি হয়েছিল। তখন থেকে আমি ওদের সাথে ছিলাম, কিন্তু আমি ফ্রন্ট লাইনে কখনো যাইনি। পরে যখন দেখলাম বাংলাদেশ থেকে একটা আর্মি অফিসার DB1 চলে আসছিল নিউ ইয়র্কে, আমার সম্ভবত ওর বাড়ি আমাদের এই শাহিন ভাইয়ের বাড়ির আশেপাশে, হ্যাঁ আর্মিতে ছিল। DB1 পেয়ে চলে আসছিল, আসার পরে বাংলা মোটর নামে একটা গ্যারেজে কাজ করছে, হ্যাঁ এটা শুনছো। ওইটা হঠাৎ করে আগুন লাগিয়ে জ্বলে গেছিল, মারা গেছিল। মারা যাওয়ার পরে তৎকালীন যে জালালাবাদের প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, সেক্রেটারি যারা ছিলেন, তারা এমন একটা ভূমিকা পালন করছেন, এটা থেকে আমি এক্সপায়ার হয়ে জালালাবাদের কাজটা হচ্ছে সামাজিক কাজ। হ্যাঁ সামাজিক কাজ। এটা কি বাংলাদেশ অর্গানাইজেশন নাকি আমেরিকান অর্গানাইজেশন? এটা আসলে বাংলাদেশি, প্রত্যেকটা স্টেটে, স্টেট অফ ওয়্যার, সিলেট, স্টেট অফ সিলেট, সিলেট ডিভিশনাল স্টেটের এটা অর্গানাইজেশন। এটা সিলেটের একটা অর্গানাইজেশন। এখন তো সিলেটটা 4টা ভাগে বিভক্ত হয়েছিল, তবে ছিল একটা। হ্যাঁ এখন 4টা হয়েছে, এই 4টা ডিস্ট্রিক্টেই কিন্তু জালালাবাদ রিপ্রেজেন্ট করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওইখানে আমি অনেক কার্যক্রম করেছি জালালাবাদের। ইলেক্টেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম 3 বার। থাকাকালীন আমরা যে একটা জিনিস আজকে যে উদ্যোগটা আমরা নিছিলাম, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন কামাল আহমেদ সাহেব, উনি মারা গেছেন, খুবই ভালো মানুষ। তার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি তার জন্য। উনি আমরা মিলে, আমি না, আমরা সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছিলাম জালালাবাদের জন্য কবরস্থান করেছিলাম। আজকে এই প্যান্ডামিকের সময় আমরা বিনা পয়সা জালালাবাদ অ্যাসোসিয়েশন বিতরণ করছে বহু মানুষ। এটা কিন্তু সিলেটই না, সবার জন্য, এটা বাংলাদেশের যুদ্ধের জন্য। তাহলে আমরা বলতে পারি যে কোনো এটা তো লোকাল অর্গানাইজেশন বা স্টেট অর্গানাইজেশন যদি হয়, তারপরে পুরো অল ওভার কান্ট্রি, অল ওভার সবার জন্য উন্মুক্ত, সবার জন্য আপনারা প্রমাণ করছেন। আর যদি আমরা সিলেটি অর্গানাইজেশন হই না কেন, কিন্তু আমরা বাংলাদেশের সবাইকে নিয়ে কাজ করতে বিনা পয়সা। একটা জিনিস জোহেল ছোট ভাই জানো, যখন আমাদের ফরেন মিনিস্টার অ্যাম্বাসেডর ছিল আমাদের হুমায়ুন রশিদ সাহেব, স্পিকার হুমায়ুন রশিদ সাহেব, he was not only ambassador, he was the 46th president of the United Nations as well. তখন আমার মনে আছে আমরা জালালাবাদ থেকে একটা ভূমিকা পালন করছিলাম যে বিনামূল্যে যাতে মানুষের, যে কোনো মানুষ, বাংলাদেশি মানুষের লাশ জন্য বিমানে ভ্রমণ করে। বাংলাদেশ বিমানে? হ্যাঁ বাংলাদেশ বিমানে বিনামূল্যে। প্রয়োজন হয় আমরা সার্চ দিব। তো আমি থ্যাংক ইউ জানাই এই যে যারা আজকে নাই তাদের জন্য দোয়া করি, তারা যে ভূমিকা পালন করে দিছে। এখন হয়তো বর্তমানে নাই, কিন্তু আগে ছিল। জালালাবাদ যেগুলা কাজ করছে এটা বলার মতো না, শুধু জালালাবাদের জন্য করেনি, জালালাবাদ সমগ্র বাংলাদেশের জন্য করছে। আর ওইটা কিন্তু চালু ছিল, এখন নাই কেন আমি বলতে পারি না, আবার হবে ইনশাল্লাহ। এটা আমরা আশাবাদী, আমরা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এটা। আপনার এখন বলেন যে আপনার রিয়েল এস্টেট, আমেরিকাতে যে বিজনেস করে রিয়েল এস্টেট সম্পর্কে আপনি বলেন, হোয়াট ইজ রিয়েল এস্টেট, এটা কি জন্য বা কি করছেন এখানে, এটা কমিউনিটির উপকারটা কি, আপনার উপকারটা কি, আমরা এতে কি বেনিফিট পাচ্ছি? সুন্দর কোয়েশ্চেন। রিয়েল এস্টেট দেখেন, আমরা অনেক দূর থেকে এই দেশে আসছি, আমাদের একটা লিভিং প্লেসের দরকার। যেমন ধরেন আপনি একটা বাসা রেন্ট করে আসেন, 1200, 1300, 1400 ডলার আপনি ওয়েস্টিং করতেছেন রেন্ট দিয়ে। আপনার কাছে যদি কিছু সামর্থ্য থাকে, ওইগুলো ইনভেস্ট করে, এই যে যত বছর, 10 বছর, 20 বছর থাকবেন, এই পয়সাগুলো আপনারই ইনভেস্ট করা যায়। এই পয়সাগুলো অনেকে রেন্ট করে আজকে 15-20 বছর ধরে রেন্ট করে আসে। এখন ক্যালকুলেট করেন যে আমি 20 বছর একটা অ্যাপার্টমেন্টে আজকে 2000 টাকা করে রেন্ট দিয়ে আসছি, 20 বছরে আপনি কত দিচ্ছেন? বাড়ি কিনতে পারবেন, আপনি সামান্য পয়সা ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন। এই রেন্টের পয়সা যেগুলো দিচ্ছেন, এগুলো হ্যাঁ এগুলা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এর জন্য আমি সাজেস্ট করি, যারা আমরা বাংলাদেশে এখানে আসি না কেন, যদি সামান্য কিছু 2%, 3% দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে নিজে থাকার জন্য বাসস্থান করে, এই রেন্ট অন্যজনকে রিস্ক না বানায় নিজের জন্য একটা জিনিস ট্রাই করেন, ইউ উইল বি দ্য সাকসেসফুল। সো এখন আপনার আসেন, আপনি এখন ঢুকবো আপনার ইলেকশন মেইন পার্ট, যেটা আমি রাশেদ ভাইকে দীর্ঘদিন দেখেই চিনি।
দেখলেই উনি দৌড়ে আসেন বা আইনটা করে ধরেন, খুবই মায়া করেন, সেটা বলার মতো না। সো আমিও মায়ের মানুষে কেউ ভালোবাসেন গলে যায়, যদি শত্রুও হয় আমি গলে যাই। সো সবসময় পাইলে জুয়ের এটা সেটা মানে অনেক কত কিছু। সো আমিও দেখলাম, হুট করে দেখলাম যেদিন ফেসবুকে উনি রানিং ফর সিটি কাউন্সিল নিউ ইয়র্ক সিটি। সো আমি আমার কাছে ভালো লাগলো, জানি উনি না আরো অনেক বাঙালি বিভিন্ন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কাউন্টির বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন কাউন্সিলর বা অন্যান্য কিসেতে পদপ্রার্থী হিসেবে আছেন, নির্বাচন ইলেকশন করেছেন। আমি অনেকেই চিনি, অনেকেই আবার আমি চিনি না। সো আমিও চাই ওনাদের মতো মানুষরা এই রুট লেভেল থেকে উঠে আসুক। রুট লেভেল থেকে মানুষগুলো উঠে আসে বিদায়ী মানুষ মানুষকে সম্মান করতে পারে, ভালোবাসতে পারে, মানুষকে মানুষ কলেজের ভিতরে ঢুকে অহংকারটা থাকে না। সেটা রাশিদ ভাই সেটা আমি ভালো করে অবজার্ভ করেছি লাস্ট 15 ইয়ার্স ধরে আমি, যে উনি যদি সিটি কাউন্সিলর হয়, ইভেন আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, যদি আমি আসি কেউ আসে দৌড়ে আসবে, জিজ্ঞাসা করবে, শাখা মানে প্রাউড ফিল করবে। এটা অনেক কি করছেন, আমি আরো আস্তে আস্তে রাশিদ ভাইয়ের পরে আরো অনেকে আমি তুলে নিয়ে আসবো, যারা সিটি কাউন্সিল বা অন্যান্য নিউ ইয়র্ক স্টেট বা সিটিতে বা আমেরিকান অন্যান্য ইলেকশন অন্যান্য গভর্নমেন্টের অফিসিয়াল স্টাফ, হাই অফিসিয়াল স্টাফ যারা আছেন, আমি আস্তে আস্তে নিয়ে আসবো। এখন রাশিদ ভাইকে জিজ্ঞেস করবো যে উনি কেন, আপনি কেন হুট করে ডিসিশন নিলেন সিটি কাউন্সিল পদে নির্বাচন করবেন? এটা কবে থেকে ডিসিশন নিয়েছেন, কবে থেকে চিন্তা করছেন, কবে থেকে আমার প্ল্যানটা ছিল? জুয়েল, তুমি তো জানো আমি জানলাম আমাদের অনেক বছর ছিলাম, তুমি তোমার ছোটবেলা থেকে তোমার সাথে আমার একটা গভীর। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি, আপনি জুডিশিয়াল ডেলিগেট সম্পর্কে, এটা কিন্তু আপনি জুডিশিয়াল ডেলিগেট ছিলেন। আরেকটা জিনিস আমি বলি, উনি সিটি কাউন্সিল ইলেকশন আগে ইলেক্টেড জুডিশিয়াল ডেলিগেট নিউ ইয়র্ক স্টেট ছিলেন। দিস ইজ নট ইজি, এটাও অনেক একটা বিগ অ্যাচিভমেন্ট। এটা সম্পর্কে একটু বলেন, তারপরে আপনি সিটি কাউন্সিলে ঢুকবেন। যখন আমি ইলেক্টেড জুডিশিয়াল ছিলাম, একটা দায়িত্ব হলো গিয়ে উই হ্যাভ টু নমিনেট দ্য জাজ। যদি আমাদের মাঝে পাওয়ারটা ছিল যে একটা বোর্ড আছে, বোর্ডের ধরেন 20 জন 25 জন 400 জন একটা সদস্য আছে, আমরা একটা মিটিং বলি, আমার পার্টির জন্য আমরা জাজ নমিনেট করি, কাকে জাজ হিসাবে সুপ্রিম কোর্টের জাজ ও যে কোনো জাজ হিসাবে আমরা তাদেরকে একটা ভোট আছে, আমরা ভোট দিতে পারি, হ্যাঁ হি উইল বি দ্য রাইট ক্যান্ডিডেট ফর দ্য জাজ। কোনো সময় দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আসছে ওই জাজকে কিভাবে সরাইতে হয়, এটা কিন্তু আমাদের বোর্ডে বৈশাখ সিদ্ধান্ত নেই যে এই জাজকে কিভাবে এই বেঞ্চ থেকে সরানো হয়। একটা জায়গা আছে, এটা কিন্তু পেইড না, এই জাস্ট ভলান্টারি, জাস্ট ফর সম্মানের জন্য আমরা রেসপেক্টফুল পজিশন। দেখেন রাশিদ ভাই, পয়সা দিয়ে কিন্তু সব কিছু সম্মান এই জিনিসটাই বড় জিনিস। তো ওইটা আমি প্রায় 4 বছর ছিলাম। এরপরে ওইখান থেকে আপনার অনেকের সাথে হাই প্রোফাইল সাথে আমার পরিচয় ছিল। তারপর থেকে আমি আসলে পলিটিক্স থেকে একটু অফ হয়ে গেছিলাম কয়েকটা বছর। যখন সিটি কাউন্সিল ইলেকশন আসলো তখন আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সিটি কাউন্সিল ইলেকশন আপনি কবে থেকে চিন্তা করলেন যে আপনি এটার জন্য পারফেক্ট আমি আসলে সিটি কাউন্সিল না, এর আগ থেকে আমি আমার বাংলাদেশি থেকে ইয়ং জেনারেশন করছিলাম, একটা মেধাবী ছেলে অথবা যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে মোটিভেট করে সামনে নিয়ে আসবো। আমি বলছি যে কোনো ধরনের ফান্ডিং এর দরকার পড়ে আমি হেল্প করবো, কাম ফরওয়ার্ড, এই ধরনের কেউ পাইনি। না পাওয়াতে যখন সিটি কাউন্সিলের ইলেকশন আসলো তখন আমি বললাম যখন পাই নাই তাহলে কি করবো, দেখি আমাদের অনেক চাহিদা আছে, কেন আমাদের একটা ভয়েস আছে, এইগুলো যদি সিটি কাউন্সিলে আলবানিতে অ্যাসেম্বলিতে আমি পৌঁছতে পারি না তাহলে আমরা ব্যর্থ। হ্যাঁ থাকবো এই দেশে, চলবো এই দেশে, কিন্তু এই দেশে আমাদের কোন নেতৃত্ব থাকবে না। তখন আমি চিন্তা করলাম কিভাবে আমি মোটিভেট করবো আমাদের ইয়ং জেনারেশনকে। তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আই এম প্ল্যানিং টু রানিং ফর দ্য সিটি কাউন্সিল। দ্যাট মিনস যারা ফেসবুকে ফলোয়ার আছে দেখবে যে আমি প্ল্যান করতেছি, যদি কেউ উৎসাহ হয়ে ভালো একটা ইয়ং ছেলে আসে তাকে আমরা প্রমোট করবো। আমি কোনো সাড়া পাইনি। তখন আমাকে অনেক মানুষ ফোন করে বললো যে মির্জা ভাই, আমি মনে করি আপনি ইউ আর দ্য পারফেক্ট ক্যান্ডিডেট, আপনি আসেন। হ্যাঁ, কাউকে স্টেপ আপ করতে হবে, যাতে উই হ্যাভ টু সি দ্য প্যাথ অফ আওয়ার নিউ জেনারেশন। আমরা একটা জিনিস বিল্ড করতে হবে যাতে আমাদের ইয়ং জেনারেশনকে কিভাবে মোটিভেট করা যায়, কিভাবে ওরা এই দেশের রাজনীতিতে চলে আসে। হ্যাঁ, অনেক একটা জিনিস আসেন ভাই, আপনি যেটা বলছেন আপনার সাথে একত্রতা প্রকাশ করে, কারণ আমরা কিন্তু এখানে এত কষ্ট করে দেশ ছেড়ে এখন আমরা এই দেশেরই নাগরিক।
হয়তো অনেক দেশে সিটিজেনশিপ দিচ্ছে না, কিন্তু আমাদের এখানে রাইট আছে, পাওয়ার আছে। আমরা বাংলাদেশের পলিটিক্স করে যারা করেন ভালো কথা, কিন্তু এই দেশে তাই আমরা এই দেশের মূল ধারা যেন আমরা ঢুকতে পারি। এই যে আপনার সাথে যেটা বলেন, আমরা এত হিউজ কমিউনিটি, মোর দেন 600,000 পিপল ইন নিউ ইয়র্ক, রাইট, বেঙ্গলি পিপল, বাট আমাদের কোনো অ্যাক্সেস নাই, আমাদের কোনো পাওয়ার নাই। আপনি অন্যান্য কমিউনিটি দেখেন, ইন্ডিয়ান কমিউনিটি, লাতিনা কমিউনিটি, স্প্যানিশ কমিউনিটি, চাইনিজ কমিউনিটি, তারা কিন্তু তাদের পাওয়ার আছে, সব জায়গায় তাদের মানুষ আছে। আমাদের কিন্তু এই জায়গাটা নাই, আমরা এই জায়গাটা যাইতে হবে, নিতে হবে। তো আপনারা মতো লোক স্টেপ আপ করছেন, আমাদেরকে রাস্তা দেখায় দেন, আরো আসবে, আপনার সেই রাস্তাগুলোই আমরা আসার না দেখায় দেন। একটা জিনিস আমি এইখানে একটা উদাহরণ দিই। আজকে যার সাথে বসে, আমি ছোট ভাই জোলের সাথে বসে আমি কথা বলতেছি, সে কিন্তু ইয়ত আমেরিকান অ্যাম্বাসেডর, এটা আপনারা সবাই জানেন, ইজ এ বাঙালি, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এরকম বিল্ড হয়নি। আমেরিকান হয়ে বাংলাদেশের জন্য কিন্তু কাজ করতেছে। এই আমাদের দেশ জাতিকে কিন্তু আমাদের সবার কাছে প্রমোট করতেছে। যে ইউএন সেশনে যখন হয়, ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গায় মন্ত্রী মিনিস্টাররা সবাই আসে। He met with them. I'm really proud of him. কিন্তু আমরা এইরকম আজকে জয়েন এটা করার কারণটা হচ্ছে কি, আমাদের ইয়ং জেনারেশন এক্সপায়ার করতে হবে। There is a way, come forward. খালি পয়সা, ডাক্তার ডিগ্রি নিয়ে পয়সা মিলিয়ন মিলিয়ন ডলার মানে পয়সার একটা হয় না, আমাদের একটা আইডেন্টিটি ইউটিলাইজ করতে হবে। সো আপনি আমাকে বলেন যে আপনি সিটি কাউন্সিলের জন্য কেন নির্বাচন করছেন? আপনি কি দিতে পারবেন কমিউনিটিকে, কি দিতে পারবেন, লাইক ইয়োর গভর্নমেন্ট ফর লোকাল কমিউনিটি, ফর আদার কমিউনিটিজ অ্যাজ ওয়েল, নট অনলি বেঙ্গলি কমিউনিটিজ। সুন্দর কথা। যেমন ধরেন, আমি আমার দিতে পারবো না, কিন্তু আমি আওয়াজ তুলতে পারবো সিটি হলে। এখানে দেখেন অনেক মন্দির আছে, সেনেগান আছে, মসজিদ আছে। আমরা কিন্তু সিটি, লোকাল সিটি গভর্নমেন্ট দে ফান্ডিং এভরিবডি, কিন্তু আমরা যতটা মসজিদ আছে কিন্তু আমরা ফান্ডিং পাই, তাই নাকি? হ্যাঁ, পাই না, কিন্তু আমরা লিগেল ওয়ে, লিগেল ওয়েতে আমরা যেতে পারি না। আমাদের নিজের লোক নাই যে বলবে আপনি এটা এটাই করেন, সরকার থেকে আপনি একটা ফান্ড পাবেন। হ্যাঁ, এইগুলো কিন্তু করার মতো আমাদের মানুষ নাই। যে সরকারি অনেক ফান্ডিং আছে, যেমন অনেক আছে whoever স্মার্ট, তারা করে কি, তারা ফাউন্ডেশন করে। একটা ফাউন্ডেশন হলে গিয়া মানি মেকিং মেশিন, ওরা হলে যে কোনো একটা ফাউন্ডেশন, এটা পয়সা সরকার থেকে তারা পয়সা পায়, একটা ফান্ড পায়। এই ফান্ডটা সাধারণ, যেমন ধরেন ড্রাম আছে, গ্রামে কিন্তু এবার অনেক মানুষকে হেল্প করছে যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে, হ্যাঁ, যাদের কোনো আইডেন্টিটি নাই, কিন্তু গ্রাম অর্গানাইজেশন দে হেল্প দেম সো মেনি পিপল। সো আপনি এখন আপনি এটার জন্য দাঁড়াচ্ছেন? হ্যাঁ, আমি বলতেছি কেন, ওইটার জন্য অনেক অর্গানাইজেশন আছে। আজকে জাল্লাবাদ বলেন, অনেক সংগঠন, আমরা নন প্রফিট, আমরা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন। আমরা শুধু আমরা কিন্তু কালেক্ট করতে পারি সবার কাছ থেকে, বড় বড় বিজনেসের কাছ থেকে ডোনেশন কালেক্ট করতে পারি। ডোনেশনটা কিন্তু এমনিই চলে আসবে, কেন, ট্যাক্স লেভিটের জন্য বড় বড় কর্পোরেশন কিন্তু তার পয়সা ডোনেট করে ট্যাক্স লেভিটের জন্য। So আপনি fight for people. আমার মেইন গোল হলো কি, I fight for the people. Any community, doesn't matter in Bangladeshi or Pakistani or Asian, black, white. We are all one community. We are American community. All in one. We are American community. So ওই জিনিসটা আমি চাচ্ছি যে একটা আমাদের এশিয়ান একটা ভয়েস থাকবে, আমাদের বাংলাদেশে একটা ভয়েস থাকবে, আমি যাতে ওদেরকে রিপ্রেজেন্টেট করতে পারি। হ্যাঁ, তো ওইটাই শিখবে বেসিকলি। প্লাস এখানে একটা জিনিস আছে, হালাল খাওয়া কিন্তু সব জায়গায় যায় না, সব স্কুলে কিন্তু না, সবগুলোতে হয় না। এটা যদি আমরা পার্মানেন্টলি করতে পারি, তাহলে আমাদের ইয়ং জেনারেশন করতে গেলে তো আপনার হাই প্রোফাইল লোক দরকার, অনেক ভালো সিনিয়র দরকার, সব জায়গায় আপনার লাভিং করতে হবে, যে করতে হবে। কিন্তু সিটিকে কিন্তু আমরা সব কিছু দেই, সিটি ট্যাক্স, ওয়াটার বিল, সবগুলো কিন্তু আমরা সিটিকে পেড করি, কিন্তু সিটি থেকে আমরা কোনো কিছু পাই না। কেন পাই না? আমাদের ভয়েস না। আপনার নির্বাচনী ইশতেহারে কি আর কি আছে? হেলথ কেয়ার আছে, বা আমাদের হোমলেসদের জন্য কোনো কিছু আছে আপনি কিছু করবেন, বা যাদের একদমই কিছু নেই, ইমিগ্রেন্টদের জন্য কিছু করবেন কিনা? হ্যাঁ, আমার ফার্স্ট এজেন্ডা হয়েছে গিয়া লো ইনকাম অ্যাফোর্ডেবল হাউস। হ্যাঁ, আমাদের এখানে নাই। ব্রুকলিনে ছিল কয়েকটা, যারা $30,000-40,000 বানায়, তারা কিন্তু সিটি কিন্তু লটারি না, তারা তোমার ইনকামটা যেহেতু তুমি এখানে $2,000 রেন্ট দিতেছো, ইউ ক্যান নট অ্যাফোর্ড ইট,
তোমার সীমিত ইনকাম, তুমি 500-600 বাড়িও কিনতে পারতেছে না। সিটি ওয়েল ফাইন্যান্স দ্যাট হাউস ফর 20 years, you have to live there, you cannot sell it. তাহলে কি হবে যে তুমি তোমার 20 বছর পরে প্রপার্টি তোমার, কিন্তু 20 বছর পরে তুমি বিক্রি করবা, কিন্তু সরকারের সিটি গভর্নমেন্ট কি তুমি সীমিত আকারে সীমিত আকারে পয়সা দিবা, যেগুলো আজ থেকে অনেক বছর আগে ব্রুকলিনে প্রচুর ওইটা নিয়ে কাজ করবো। বেসিকলি ফার্স্ট থিং। সেকেন্ড থিং হয়েছে হেলথ কেয়ার সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমি কিন্তু বার্নিশ স্ট্যান্ডার্ড সাপোর্ট করি, কেননা আমার কথা হয়েছে আমি রিচ অর পুয়ার ডাজন্ট ম্যাটার, healthcare have to be free for everybody. So that means you are Democrat? I'm Democrat. Okay. কিন্তু healthcare have to be free for everybody. যেমন ধরেন কানাডা ধরেন ইংল্যান্ডে ধরেন তারা কিন্তু right আমাদের কিন্তু healthcare free না আমেরিকাতে, right? আমাদের কিন্তু so if I just want ফ্রি আছে কিন্তু কিছু সামান্য ইনকাম করে থাকে, but I don't have any healthcare. so এটা নিয়ে আমার কাজ করতে হবে। আর মেইন থিং হইছে গিয়া our young generation, our children, we have to build them up. বর্তমানে যে পাবলিক স্কুলগুলো আছে, হিউজ বড় ক্লাসরুম আছে, এখানে 100টা এক ক্লাসে 50-60 স্টুডেন্ট। একটা ক্লাসে যখন 50-60 স্টুডেন্ট থাকে তখন কিন্তু টিচারে কি বলে বাচ্চারা কিন্তু এটা ফোকাস করে না। এর জন্য আমি চাচ্ছি যে নিউ স্কুল বিল্ড করা, স্মল রুম থাকবে, 20-25 এর উপরে স্টুডেন্ট থাকবে, they can listen to the teacher what they say. যত ছোট সংখ্যা হয় অত তাদের পড়ালেখার প্রতি আগ্রহ থাকবে, টিচারে দেখতে পারবে যে আমার স্টুডেন্টরা কি করছে। স্কুল নিয়ে কাজ করছে, প্রাইমারি স্কুল নিয়ে, এডুকেশন নিয়ে আমি আলাপ করতেছি। যেহেতু আমাদের গ্রেডটা কিন্তু অনেক ল, আজকে সবাই নিউ ইয়র্ক সিটি চলে, লং আইল্যান্ডে যাইতেছে, উইলিয়াম বাদবেল যাইতেছে, আপস্টেট নিউ ইয়র্কে যাইতেছে, কিন্তু কেন যাইতেছে? আমরা কিন্তু ট্যাক্স সমান পে করতেছি, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা একবারে লো। আমাদের গ্রেড হলো 10 out of 3, 4, 5। তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো, বাফালো আছে কয়েক জায়গায়, আপস্টেট নিউ ইয়র্ক সব দিকে দেখা যায় স্কুল গেট। Is that only Bronx or whole city? No, whole city. So, you know, especially Bronx is neglected. একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ব্রুকলিনে তুমি বাইক লাইন আছে, অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে, ব্রন্সে কিন্তু বাইক লাইন হিসাবে নাই। হ্যাঁ, বাইক লাইন নাই। আমাকে অনেকজনের প্রশ্ন করছে, ফাইট ফর দিস, ফাইট ফর দ্যাট। কেন আমরা ফাইট বড় মাঝে কেন আমরা নেগলেক্ট থাকবো? That's true. That's good question. এখানে কিন্তু ফান্ডিং ও ডিফারেন্ট। So did you talk with your mayor? I did talk to them. I did your talk senator or congressman. I did talk to them about the regarding about the bike line, everything. So why we don't have it? Why we don't have a city bike? I think we have a strong congresswoman. What is her name? Alexandra. She's from here, right? She's from here. She's representing Bronx. Yeah, she's. I was signing her first application when she running for the Congress. Yeah, her voice is. She's so strong woman. So main thing we want to change. যারা পুরানা আছে তারা কিন্তু ইয়ং জেনারেশন কে তারা আগিয়ে দিতে চায়। এখন সবসময় তারা নিজেই একটা জিনিস সলভ করে। আপনাকে ভোট দিবে কেন মানুষ? আমাকে ভোট আরেকজনকে কেন দিবে না, আপনাকে কেন দিবে? অন্যজনকে বাদ দিবে। একটা জিনিস, প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার তার নিজের। আমি যখন ভোট দিতে চাই আমি মানুষকে ব্যাকগ্রাউন্ড দেখি, মানুষ কি করছে, সমাজের জন্য কি করতেছে, হ্যাঁ তার এক্সপিরিয়েন্স কতটুকু। আমি কিন্তু কোয়ালিফিকেশন দেখি না, দেখি সমাজের জন্য কতটুকু টাইম স্পেন্ড করছে, কি করছে না করছে, আর কি করতে যায়। সবগুলো তার যে হাই এডুকেটেড ব্যারিস্টার, এডুকেশন সামটাইমস ইজ নট গোইং টু গো। হ্যাঁ, তো আমি ওই জিনিসটা দেখবো, ও নিজের জন্য করতেছে কি, জনগণের জন্য করতেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সবগুলা আমরা শুধু আমি বলবো না যে আমাকে ভোট দেন। You have to find out about myself, what I did, আমি PBS কি করছি না করছি, আপনারা দেখেন, যাচাই করেন। অনেস্টি হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। তো আপনাকে ভোট দিব আপনার কাজ দেখে, আপনার কাজ দেখে, আমার কর্ম দেখে। আমি এখন আপনার কাজ কর্ম এগুলো দেখতে গেলে কই যাইতে হবে? পাবলিক জানে কোথায়? হ্যাঁ, এখানে আমার ওয়েবসাইটে আছে, লেখা আছে। আর যারা স্পেশালি বাঙালি যারা আছে, আপনারা জানেন আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছি। আমি একটা অর্গানাইজেশন ক্রিয়েট করছিলাম, দে কল ইজ পারচেস্টার মুভমেন্ট। রাইট, ইউ টোল্ড মি দ্যাট। এটা হলো যে ক্লিন আওয়ার সিটি, ক্লিন আওয়ার নেইবার। এটা করার পরে
দেখা যায় ওয়ার্ল্ডের মাঝে সব জায়গায় ইন্ডিয়া যারা প্রাইম মিনিস্টার মন্ত্রী মিনিস্টার আছে তারা ঝাড়ু দিয়ে ক্লিন করতেছে। পরে দেখা যায় এটা বাংলাদেশে, এখন দেখা যায় এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড চলে গেছে, ভাইরাল হয়ে গেছে। তো এটা কোনো না কোনো একজন স্টেপ আপ করতে হবে। এবার নির্বাচনে শুধু আমি স্টেপ আপ করা একমাত্র রিজন হলো গিয়া আমি আমাদের ইয়ং জেনারেশনকে প্রমোট করতেছি, উৎসাহ করতেছি, তারা যেন শুধু পয়সার দিকে না থাকে, অ্যাটলিস্ট নেম এন্ড ফ্রেম একটা জিনিস আছে আপনারা সবাই জানেন, তারা যেন অ্যাডভান্স হয়ে মেইন স্ট্রিমের পলিটিকের দিকে চলে আসে। আমি অনেক ইয়ং স্টুডেন্টকে বলছি, হ্যাঁ গতকালে 1 ঘন্টা আমি স্পেন্ড করছি একজন ইয়ং কয়েকটা ছেলের সাথে। আমরা বলছি দিস ইজ ইউর টাইম, কাম ফরওয়ার্ড। সো আপনি যদি ফাস্ট করেন তাহলে মানুষ কি এখন যে মানুষ আপনাকে ইজিলি যাচ্ছে বা ইজিলি কমিউনিকেশন করছে, কাউন্সিল হওয়ার পরে কি সেটাই অব্যাহত থাকবে নাকি আপনার অহংকারটা বেড়ে যাবে? কোনটা? আমি ছিলাম নাকি আপনি ইগনোর করবেন? না, আমি কয়েকটা যত ডেডিকেট ছিলাম I saw you were there so many places in government as well. আমি কিন্তু সব সময় আমার ফ্যামিলিকে পরিবারকে টাইম না দিয়ে আমি জনসাধারণকে আসছি, আগামীতে দিব। Until I'm going to dead, I will stay with the people. Your office will be open for everyone. For everyone. If you win, and if you lost, doesn't matter. Loss, win করি, কিন্তু আমার ভিশন হলো একটাই, মরার আগ পর্যন্ত জনগণের পাশে যাবো, ওয়ার্কিং ফর দ্য পিপল। আমি যখন মারা যাব, মানুষ জানা যায় যাবে, হ্যাঁ আমার কথা বলবে, তখন হয়তো আমি শুনবো না, তখন I feel good. So what are some other message for other communities besides Bengalis communities? I'm talking about all the community. Do you have connectivity with all those other communities? Yes. Tell us about more. Yes. Besides Bengali, tell me about more I other have a good communities. relationship with the Latino community. I have a good relation. Did you campaign for your Yes. election? I did. Black community is my very favorite community. I did work with them, and they're my good. A lot of friends is my very good friend. Also Albanian, Arabian, Chinese, Guyanese. It's a lot of people I want to. So they give you warm welcome. They accept you. Everybody give me warm welcome. They say me that you coming, and even if you don't win this time, next time I say no. I have to look for the person to come forward, our young generation. So how many people they fighting against you in the election? I have 6 people. In the district 18. 18. 6 people. And so how many Bengalis? How many beside Bengalis? 2 Bengali. Who else? Is Nuzullah Shahab, William Rivera, Amanda Perez, and Aluquecta. Spanish, they're not very well known. Okay. Amanda Perez, she's very, very good friend of mine. She is a district woman leader. I was a judicial delegate. Okay. William Rivera is a. বর্তমানে কাউন্সিল যে উনি কি আছে এই ইলেকশন এবার? না, উনি নাই। So সবাই নতুন? সবাই নতুন। সবাই fighting for new place. নতুন। William Rivera. You have chance, I think. William Rivera, he's a male leader. I was a judicial delegate. We went to the Albany together. He's supposed to be my campaign manager. Suddenly he won for the city council. So how many 6 people is there? Male, female, or only male? Male, female. How many male? How many female? There is 32. I believe it's 2 female. 4 male. And 4 male. So tell me about your friendship with other like senator, congressman, about the Louis Bai. He is a senator or something? He was councillor first? Or? No, he was an assemblyman. Before he ran for the assembly, he came to my door. Okay. Yeah, he is very familiar in Bengalis community. Yeah, he has a ladder. He needed help. So one of my friends is Zakir Khan. He's not. Yeah, Zakir Khan. Yeah, I really miss him. He's a good guy. Pray for him, and we'll take a step. How about his children? Did he contact with them? Yeah. Did he contact with them? Yeah. He was successful man. He was nice man. After he passed away, I didn't know about his family. Yeah, because I always keep in touch with his family. They're okay. They're fine, and they're doing good. And I always. How many children he have a 1 daughter, 2 son. And actually they're doing good. Okay, I met with them last week and I asked them if you guys need anything, just let me know. And they said they're okay, it's fine. So who was supporting from the government high official staffs? Well, Louis Bai is, I make him Louis Bai.
because me and Jakir, when he's running for the assemblyman, we was give them 24/7 our time. Oh, okay. Even if I buy something for my kids, I will buy for Luis' kids. I will buy for. He's nice person. Luis, yeah, he's nice. He's nice as a family member. Right. First time we run for assembly, we didn't win. So what is the difference assembly and council? Council is bigger than assembly and Senate, state Senate. Okay. একটা আমাদের ডিস্ট্রিক্টে 18 ডিস্ট্রিক্টে almost 4 assembly. Okay. About another 6, I believe. No, 4 senator and 3 assembly. It's my district. Okay. So it's different about that city council. The city council is a local government. Okay. And assembly senator is a state government. State government. Like the union president. It is a kind of only thing assembly. They are the lawmaker. Okay. Senator, state senator. They are also lawmaker. They are lawmaker. And city council. It's a local government. That's the local government. They got more fund everything. Okay. একটা যে কোনো একটা সিটি কাউন্সিলে তার ফান্ডিং তাকে সরকার থেকে অলমোস্ট মিলিয়নের উপরে থাকে মানে সিটি গভর্নমেন্টে তার পারমিশন দেয় you can spend that much money for your community not for yourself for your community. So there is a huge thing in city council. The local government, they have to provide everything. They have to provide the safety. They have to cleaning everything. City government have local government have a lot of responsibility. So আপনি চাচ্ছেন যে বাংলাদেশি বা বাংলাদেশের বাইরে যারা আছেন সব বাংলাদেশের জুন 22 তারিখ আসলে আপনাকে ভোট দেন। হ্যাঁ, আমার এটাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো। আমি পাস করি, আমাকে ভোট দেন আর না দেন এটা বড় কথা নয়। মেইন ভোট আমরা যে বাংলাদেশি মানুষ এই দেশে আছে, এই ডিস্ট্রিক্টে আছে, এটা প্রমাণ করার জন্য আমরা যত বেশি মানুষ উঠে যাবে তত বেশি আমাদের ভয়েস আমরা একদিন কাউন্সিলর বা সিনেটর অ্যাট লিস্ট তারা আমাদেরকে মূল্যায়ন করবে। আমরা যদি ভোট দিতে যাই না, ঘরে বসে থাকি, তাহলে হবে কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু আমরা পাস করি ফেল করি বড় কথা না, অ্যাট লিস্ট আমরা দেখাতে হবে আমাদের আর আমাদের তো হিউজ একটা কমিউনিটি আছে রাশিয়ান ভাই 600 আই থিংক সো 600 মোর দ্যান 600 লিগেল বাংলাদেশি পিপল অনলি নিউ ইয়র্কের বাইরে আছে। নট আমি আমেরিকা, আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, যখন বাংলাদেশে তো সব দেশে তাদেরকে সেম কথাটাই বলি, বাংলাদেশের পাশাপাশি আপনি ওই দেশের গভর্নমেন্টের সাথে আপনি ইনভলভ হন, তাহলে আপনার তো দাবি দেবে আদায় করে নিতে পারেন। আমি যে দেশে মিডল ইস্টে বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, আমেরিকাতেও আমি বলি। সো আমরা এখানে সবকিছু করে দিলে আমরা আজকে কাউন্সিলর হচ্ছে, একটা সময় কাউন্সিলর স্বপ্ন করতাম, চিন্তা করছেন আপনি না একটা সময় কি আমরা গভর্নমেন্টের কোন এজেন্সি বা গভর্নমেন্ট কাউন্সিল থেকে ছবি তোলার সুযোগ হইতো না, এখন তো আমরা সব থেকে রিস্ক করছি। আর কাউন্সিলের যে একটা সময় আমরা সিনেটর হবো, কংগ্রেসম্যান ওমেন হবো, ইভেন আমরা মেয়র হবো, একদিন আমরা প্রেসিডেন্ট হবো ইনশাআল্লাহ। ওয়াই নট? ইফ বারাক ওবামা ডিড ইট, ওয়াই নট? আমরা কিন্তু যখন ব্রিটিশে প্রথম এমপি আমাদের রচনা রায় হল, হোল বাংলাদেশ ইজ প্রাউড অ্যাবাউট হার। সেটাই। এইদিকে নিউ জার্সিতে যখন আমাদের প্রথম কাউন্সিলম্যান একজন মেয়র হলো, উই ফিল প্রাউড। যে কোনো মানে হোক, তবে তো আমাদের বাংলাদেশি মানুষ প্রতিনিধি করছে। নিউ জার্সি একজন মেয়র আছে না, প্যাটারসন? হ্যাঁ, মেয়র আছে। এরপরে দেখেন কানাডা, ডলি বেগম। রাইট, ডলি বেগম প্রথম এমপিপি। আয়ারল্যান্ডে একজন এমপিপি, দ্যাট মিন্স শি ইজ এ অ্যাসেম্বলি ওম্যান ফার্স্ট আমাদের বাংলাদেশে। So that's the আমরা আনোয়ার চৌধুরী ব্রিটিশের প্রতিনিধি হয়ে বাংলাদেশে একজন বাঙালি ব্রিটিশ কাউন্সিলর ছিল। আমরা সব জায়গায় প্রাউড অফ দ্যাট। সো আপনারা রাস্তা দেখাচ্ছেন আমাদেরকে, আমরা দেখাবো টুডে টুমরো, আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এই দেশের হাই প্রোফাইল স্টারে যাব। এটা হলো আমাদের গোল। ওই যে ওরা হচ্ছে সবাই আমাদের আইডল, উই হ্যাভ টু ফলো দেম। আমরা বিল্ড করি, আমরা কি বলতে পারি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক, কর্ম হোক ভালো, এই জিনিসটা কিন্তু আমরা সবসময় মাথার মধ্যে। এখন আপনার ইলেকশন সম্পর্কে কি আপনি কি আর কোনো কিছু পাবলিককে বলতে চান বা অ্যাড করতে চান, কোনো কিছু আপনার মিসিং হচ্ছে যে আপনার মনে হয়? মিসিং হচ্ছে বলতে ওইটাই বলবো আমি সবাইকে আকুল আবেদন করব, আপনারা যে যে এলাকাতে দেখছেন
অ্যাটলিস্ট আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে বলেন নিউ ইয়র্ক সিটিতে অ্যাটলিস্ট কি ভোটটা দেওয়ার জন্য। ভোট দিলে হবে কি আমাদের দেশে Raise your voice. একটা representative থাকবে। হ্যাঁ, ওইটাই আমার একমাত্র আকুল আবেদন থাকবে সবাইকে। হ্যাঁ, আমি পারি না, আমি নেক্সট চেষ্টা করবো। রাস্তা তৈরি করে দিচ্ছি। We have to build our new generation, go forward. আজকে মাত্র আমি থাকবো না, হ্যাঁ, কেউ তো আর চিরস্থায়ী থাকবে না। তো আমাদের একটা জিনিস ভিত্তি স্থাপন করতে হবে, সেই ভিত্তিটা যাতে মজবুত হয় সেদিকে আপনাদের সবার কি নজর দিতে হবে। সেটা আপনার মতো মানুষ যদি সেই বাংলাদেশ সুনামগঞ্জ একটা গ্রাম অঞ্চল থেকে পড়ালেখা প্রত্যন্ত স্টুডেন্ট ভিসা আমেরিকা আসিয়া পড়ালেখা করে বিজনেস করে সিটি কাউন্সিলে প্রার্থী হয়ে যদি আজকে ইনশাল্লাহ হবেন, যদি হন, তাহলে আরেকজনে পারবে না কেন? আমিও যদি পারি একটা সেই জায়গা থেকে এসে কিছু করতে, আপনারা পারবেন না কেন? জয়াল, একটা কথা আমার মনে হয়েছে খুবই, মানে আমি যখন চিন্তা করলাম, একবার ফ্লোরিডা গেছি আমি একজন ইমিগ্রেশন পারপাসে, ওইখানে একটা পার্কার ফার্ম ছিল, তাই জন্য বলবো মির্জা ভাই আপনাকে এয়ার ফেয়ার দিব, সবগুলো দিব, আপনি আমাকে হেল্প করতে হবে, আমার সাথে ফ্লোরিডা যেতে হবে ওই একটা কাগজের জন্য। তো ইংলিশ কথা বলতে পারে না, আমাকে নিয়ে গেছে, আমিও গেছি, গিয়ে ওইখানে এয়ারপোর্টে গিয়ে গাড়ি রেন্ট করছি, রেন্ট কইরা ওই জায়গাটা খুঁজা বাগতে বাগতে পাইনি। জিজ্ঞেস করলাম একজন লোককে, এখানে কি পার্কার ম্যারিয়ান ফার্ম আছে? আমাকে একটা হাওয়ার দেখে বলছে, ওই যে দেখছো একটা হাওয়ার আছে না, ওইটা। এটা তো হাওয়ার, ওইখানে ছিল আগে, এখন না। তা এখন তো ওই ফার্মের লেটার আছে ওই যে লিগাল হওয়ার জন্য, তখন তো আর ফার্ম তো পাওয়া গেল না, একটা হাওয়া কোনো কিছু নাই। পাইলাম ওই ফার্মে কাজ করতে একটা খাওয়ারটা নেই, ও আবার ইমিগ্রেশনে তার জোকুইরা বাসায় ডিটেনশন রাখছে, আরবিট্রারি সবাই লাগায়। তখন ঘুরতে ঘুরে এখানে তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হ্যাঁ, গেলাম, গিয়ে ওইসব নেভিগেশন ছিল না, কোনো কিছু জন্য ওই ম্যাপ দেখে যেতে হবে। গেলাম ওইখানে, এটা কত সালে? এটা 1988 এর দিকে। হ্যাঁ, তখন গেলাম ওইখানে, গিয়ে তখন এমনই এলাকা থেকে কালো গাড়িতে বসি দিতেছে, এই দিতেছে, আসে তো ওয়ারি প্রাইস ধরি লোক লাইক ইজ ইন ওয়ান ড্রেস। আমি বললাম, দেখ আমি নিউ ইয়র্ক সিটি থেকে আসছি, এরকম একটা কাগজের দরকার, ইমিগ্রেশনে যাচ্ছে, ওই জন্য তার জন্য কাগজ দেওয়ার জন্য আমাকে সবচেয়ে বেটার ওয়ে তোমরা আমাকে ফলো করে এই বাড়িয়ে চলে আসো, গো ব্যাক টু নিউ ইয়র্ক। তো বলতেছে না, কাগজের দরকার, তাহলে কাগজ দিতে হলে তোমাকে আগে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, তখন আমরা রেকর্ড দিতে পারবো ইউ গাইজ হিয়ার। তা ও বললো দরকার নেই। রাত্রে ঘুমাইলাম, চিন্তা করলাম আমার বাড়ির সামান্য একটা গ্রামে, গ্রাম থেকে আসছে সিলেটে, সিলেট থেকে ঢাকায়, ঢাকা থেকে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক থেকে এই যে আমরা একটা জিনিস চিন্তা করি, একটা বিশাল একটা ব্যাপার আমাদের বাংলাদেশ জাতির জন্য। অনেক মানুষ এরকম আছে, মাঝে মাঝে মনে পড়ে, আজকে দেখা যায় একজন গ্রাম থেকে এসে সব ধরনের করতেছে। আমাদের আমি তো গ্রাম থেকে আসি, আমি তো খাঁটি গ্রামে ছেলে। হ্যাঁ, খাঁটি গ্রামের ছেলে, খাঁটি গ্রামে ছেলে, একদম খাঁটি গ্রামের ছেলে চলে আসি। আমরা কি সব এখন বিশ্ব মাথায় ছিলাম, বিশ্ব মাথায় ছিল। হ্যাঁ, স্বপ্নে কি কল্পনা করছিলাম তুমি যে আমি একটা গ্রামের ছেলে? তবে না, এখানে আসলে কল্পনাটা সে পুরো হচ্ছে আপনার কনফিডেন্স, আপনার নিজের সেলফ কনফিডেন্স, আপনি হনেস্ট থাকেন, আর আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, কোনো ধান্দাবাজ চুরি বাটফারি সামারি কোনো ইলিগাল কোনো কিছু না থাকে, তাহলে আপনার পক্ষে সবকিছুই পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। আমি বলি টু মি এভরিথিং ইজ পসিবল। আর আজকে জুয়েল দেখো, তুমি একটা অনেক সময় যে তুমি জিনিসগুলো চিত্রগুলো আর ধরে রাখো, পিপল হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট ওয়্যার উই কেম ফ্রম। অনেক জিনিস অতীত বলে গেলে তো হবে না, অতীত বলে আমরা ওই চিন্তা করতে কোথায় থেকে আজকে কোথায় আসছে, বিশ্বের সব মানুষই জুয়েলকে চিনি, কেন চিনি? হ্যাঁ, ফরওয়ার্ড। আর তুমি ওইটাই প্রমাণ করতেছো যে দেখ আমি কোথা থেকে কই আসছি, আই ক্যান ডু এভরিথিং। হ্যাঁ, in a good way. আমরা যে করতে পারবো না এমন কোনো বিষয় না। Everything is possible. Everything is possible. Everything possible. Just your hard work, you're honest, and you're like be humankind. Be a big human, good human being. So you can do everything. So এখন আপনার ইলেকশন গেল, চাইল্ডহুড গেল, আপনি এখন ফিউচার প্ল্যান করেন। আপনার ফিউচার প্ল্যান, আপনার ফ্যামিলি, আপনার ওন ফ্যামিলি। আমার ফিউচার প্ল্যান হয়েছে গিয়ে ওইটাই, আমি সবসময় আমার ওয়াইফে কিন্তু খুব ভালো রান্না করে। আপনার ছেলে মেয়ে কয়? হ্যাঁ, আমার একটা মেয়ে,
আমি ফেসবুকে দেখছি একটা ছেলে। খুব সুন্দর। তা আমার ওয়াইফ কিন্তু সবসময় বেশি বেশি রান্না করে, খুব মজায় রান্না করে। উনি কিন্তু মানুষকে খাওয়াতে ভালোবাসে। আপনি আসতে আমার জন্য কোনো খাবার নাই যেহেতু উনি আসতে পারেনি, উনি জানে না, কিন্তু উনি কিন্তু সবসময় ওই আমার মতোই সবগুলো টিচার আমি দেখি। সো ওই মনে মানুষকে তার সবার ভিতরে শি ইজ এ নিউজ প্রেজেন্টার আই থিংক, রাইট? নিউজ প্রেজেন্টার না, শি ইজ তারপরে ফিউচারে প্ল্যান, আপনি ইলেকশন প্রত্যেকের আমার ব্যবসা চালায় যাবেন না, ব্যবসা আর যাই করা, অনেক ব্যবসা করছি, করে দেখছি। এখন হয়েছে কি আমি আমার ওয়াইফকে আমি যতদিন থাকবো ততদিন আমি মানুষের জন্য কাজ করে যাব। ওইটাই আমার আসলে সবচেয়ে বড় জিনিস। আমি চেষ্টা করব, আল্লাহ আমাকে এই বয়সে দুটা বাচ্চা দিচ্ছে, তাদেরকে যেন মানুষ করে আপনাদের মতো সবার সাথে যাতে চলাফেরা করে, এজ এ হিউম্যান বিং সবার সাথে চলতে পারে, এই ক্ষমতার জন্য আল্লাহ সবার বাচ্চাদের। আমি সবসময় আমার বাচ্চা বলতেছি কি, বাবা আমি যখন গুগলে গিয়ে সার্চ করি তোমার ছবি দেখি, আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কি, বাবা I only be like you. That's good. Everybody have to know me, I have to work for somebody. দেখেন এখানে যদি আমি বলি, প্রত্যেকটা ছেলে মেয়েরই their real hero is their father and their real hero is their mother. As me, আমার হিরো হচ্ছে আমার বাবা, আমার বাবার কাছে আমি সবগুলো শিখছি। একটা জিনিস আমি শেয়ার করি, কোন এক ব্যাপারে একজন ব্যক্তি আসছিল আমার কাছে, আইসা বলতেছিল এক কাজ করেন আপনি, আপনার $60,000 দিব প্লাস আমার ক্যাম্পেইন ম্যানেজার ইস্যু পাঠাবো। তখন বলার পরে ওখানে দেখো মানি পয়সাটা কিনা যায় না। তার সাথে কথা বলার পরে এসে আমার ছেলের বয়স 10 বছর, আমি জিজ্ঞেস করলাম বাবা একটা মানুষ এরকম বলতেছে আমাকে, তুমি কি করো? আমাকে উঠে কি বলে বাবা ইউ আর ফর সেল। 10 বছরের বাচ্চা বলতেছে তার বাপকে পয়সা দিয়ে ইলেকশন থামানোর চেষ্টা করা হচ্ছে। ও যখন আমি তাকে প্রশ্ন করলাম, উঠে বলে বাবা ইউ আর ফর সেল। এখন তার মেন্টালিটি কি? আমরা এখন শেষের দিকে প্রায়। এখন আপনার যদি কোনো মেসেজ থাকে বাঙালির কমিউনিটি বা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব দেশে মানুষ এখানে দেখছে, আপনার প্রবাসীদের সম্পর্কে 2-3টা শব্দ বলেন। আমেরিকার বাহিরে যারা বিভিন্ন দেশে প্রবাসীরা আছেন বা আমরা যারা আছেন তাদের জন্য 2-3টা শব্দ বলেন যারা তাদের শুনে ভালো লাগে। ধন্যবাদ জোয়েল। আমি প্রবাসী ভাই বোনদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আজকে এই লাইভটা দেখছেন, আপনারা জোয়েল সম্বন্ধে জানেন, তার একবার অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত। আমরা চাই আমরা যারা বয়স হয়ে গেছে অনেক, আমরা চাই আমাদের ইয়ং জেনারেশন, আমাদের বাচ্চারা ছেলে মেয়ে, তারা যেন সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, তাদেরকে উৎসাহ করে। যারা প্রবাসী আছে, আমরা কিন্তু কাজের বিনিময়ে চাচ্ছি, এই যে কাজ করতেছি কিসের জন্য? আমাদের নতুন প্রজন্মের জন্য, যাতে ওরা একদিন ওবামা হতে পারে। আজকে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ওরা পজিশন নিয়ে কাজ করতে পারে, পয়সার জন্য নয়। আমাদের একটা ডিগনিটি আছে, আমরা একটা জাতি, আমরা হলাম বীরের জাতি, আমরা কেউ কাছে মাথা নত করি না। তাই আমার এটি প্রবাসের দেশে যে যেখানে আছেন না কেন, আপনাদের সবার কাছে আকুল আবেদন থাকবে, সৎ উপায়ে ইনকাম করেন। অযথা এই অমুকে আমাকে পয়সা দিবে, আমেরিকা পাঠিয়ে দিবে, যে দেশে আছেন না কেন আপনাদের সাহিত্য অনুযায়ী চেষ্টা করবেন, সৎভাবে চেষ্টা করবেন। পয়সা দিয়ে কোনো কিছু করার সৎভাবে চেষ্টা করবেন, সবাইকে উৎসাহ করবেন, স্পেশালি বাচ্চাদেরকে আমাদের আইডল হিসাবে দেখাবেন। আমার ছোট ভাই আজকে একটা গ্রামের একটা ছোট্ট একটা শিশু, একবার গ্রামের সব কিছু করে আজকে এই পর্যায়ে বিশ্বের কাছে পরিচিত হতে পারে। আমাদের বাংলাদেশের কে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা প্রস্তাবিত করে চলছে। আমরা যে করবো তেমন না, আপনারাও করতে পারে। আপনারা চেষ্টা করেন সবাই, এটাই আমি কামনা করি আপনাদের সবার কাছে। এবার আসি আপনাকে কুইক কোয়েশ্চন, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার অ্যাকচুয়ালি শুটকি ভর্তা। আপনারা খাইছেন তো? শুটকির ভর্তা শুধু পাঠায় পিসা না, ওইটারে ওই যে তেলের মধ্যে শুটকি হয়, এটা সেটাই। আপনার প্রিয় স্পোর্টস? আমার প্রিয় স্পোর্টস হচ্ছে ফুটবল। আমি ফুটবল খেলে আমি আর্থিক ছিলাম,
আপনার প্রিয় খেলোয়াড়? হ্যাঁ, এটা তো জানেন রোনাল্ডো মেসি। ক্রিকেটে? হ্যাঁ, ক্রিকেটে আমি আসলে তেমন ক্রিকেট দেখি অবশ্য। বাংলাদেশে খেলা দেখেন না? হ্যাঁ, বাংলাদেশে কেটা আপনার প্রিয়? বাংলাদেশের প্রিয় হলো গিয়া কারে বলবো, কয়েকজন তো প্রিয় আছে আমার। বলেন, সবাই নাম বলে ফেলেন। হ্যাঁ, সবার নাম বলবো না আসলে, মনের মধ্যে আছে কে প্রিয়। কিন্তু রিয়েলি প্রকৃতভাবে দেশের জন্য প্রিয় একজন মানুষ আমি সবসময় এক্সপেক্ট করি, যে নাও এমপি মাশরাফি। I met him. He's all right. যে মানুষটা দেশের স্বার্থ বোঝে, He's a good guy. Yeah, I met এর him. জন্য যা করতেছে তাকে অসংখ্য ধন্যবাদ। হি ইজ মাই আইডল। So আপনার লিডার কে প্রিয়? ওয়ার্ল্ড, থ্রুআউট আমেরিকান, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। আসলে যে দেশে আছে আমি এই দেশে তো বলতে Who is your favorite leader? Obama? Obama, of course, he is my favorite. Trump? Trump is a businessman. I used to He's work. my favorite. I used to work for the He's Trump. my favorite. Yeah. I used to work with him, Obama, Trump, Biden, all of them. So I went to his Donald Trump seminar a lot of time because he is a real estate. I am involved with the real estate, and he was my boss. I used to. I know a lot of people say about betting or I met him so many. I don't know times. how it's happened in his life, but in real estate business, he's idol. So আমি অনেকের সাথে মিশছি, ওবামা বলেন, বাইডেন বলেন, বা ট্রাম্প, বা আরো যারা আছেন, সিনেট বা বিভিন্ন স্টেট সেক্রেটারি, বিভিন্ন ডিপার্টমেন্ট সেক্রেটারি স্টেট। সো আমি মোটামুটি সবার সাথে মিশি, আমাদের সবাইকে ভালো লাগছে। সো নাথিং টু এনিথিং ব্যাড। সো আমি পজিটিভ চিন্তা করি সব সময়। সো আর কি যদি কোনো মেসেজ থাকে আমরা শেষের দিকে 1 মিনিটে নিউ ইয়র্কে যারা আছেন, বাংলাদেশে বসবাস, আমেরিকাতে যারা আছেন, তাদের সম্পর্কে আপনার শুভেচ্ছা একটা বার্তা রাখবেন, আমরা শেষ করে। স্পেশালি আমেরিকাতে যারা আছেন, আমার ভাই বন্ধু সবাই যারা ফলোয়ার আছেন, সবার কাছে ধন্যবাদ। আজকে শুভেচ্ছা রইল, আর আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর স্পেশালি আমি থ্যাংক ইউ জানাই আমার ছোট ভাই, হঠাৎ করে আমাকে বলছি যে বিজয় ভাই, হঠাৎ করে আপনাদের দীর্ঘ মাস ধরে আমি আপনারা ইয়ে করতে ট্রাই করতেছি, কিন্তু আমি আসলে বিজি থাকার না পারিনি। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা সঠিকভাবে পরিচালনা করতে পারি, এই দোয়াটি আপনাদের সবার কাছে রাখি। আজকে দেশে যারা আছেন আপনারা সেফটি থাকবেন, দেশের অবস্থা খুবই খারাপ, আর আমাদের দোয়া আপনাদের প্রতি রইল। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ সবাই। সো আমরা শেষের দিকে প্রায় প্রোগ্রামের, বহু কষ্ট করে ওনাকে আমি ধরেছি, আর আমি ওনার হয়ে বলতে চাই জুনের 22 তারিখ ভর্তিতে আসবেন। পাশাপাশি ওনার সাথে এবং ওনার ডিস্ট্রিক্টের বাহিরে আরো যারা বাংলাদেশে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলেকশনে, সরকারের ইলেকশনে, সবাইকে আমরা বাঙালি বলে যারা আসেন, বাড়ি থেকে বের হয়ে আসেন, সবাইকে আমরা ভোট দিই, আমাদের ভয়েস রেজ আপ করে, তাহলে আমরা এই কমিটিতে বা গভর্নমেন্ট থেকে আমরা সবকিছু আমাদের দাবি দেওয়া আদায় করতে পারবো। আমেরিকাতে, প্রবাসী আমেরিকার বাহিরে, মিডিল ইস্টে বা ইউরোপে যারা আছেন, প্রবাসী ভাই বোন যারা আছেন, সবাই অবশ্যই কাজ করেন দেশের জন্য, প্লাস আপনার ওই দেশের গভর্নমেন্টের সাথে আপনারা যোগাযোগ করেন, গভর্নমেন্টের সাথে একাত্মতায় কাজ করেন, তাহলে দাবি দেওয়া আদায় করা সম্ভব হবে। আমরা যেখানে থাকি না কেন, আমরা ভালোভাবে থাকি, হনেস্ট ভাবে থাকি, এবং বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের ভাই বোন ইনক্লুড আমার বাড়ি হবিগঞ্জ, বাহুবল, সুনামগঞ্জ, সিলেটের বাহিরে বাংলাদেশ যত ডিস্ট্রিক্ট আছে সব জায়গাতে যাই, পুরা দুনিয়ারই আমার ফ্যামিলি। আর বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে যখন আমি যে সবগুলা ডিস্ট্রিক্ট মানুষের মানে আমার ফ্যামিলি, সবাই সাপোর্ট করেন। আর যেই যেখানে আছেন পড়ালেখা চালায় যান, মেক শিওর সার্টিফিকেটটা কিন্তু সবসময় অনেক কিছু না, ফেল করেন। আমার জীবনে কিন্তু পাশের হার আছে, ফেলের হারটা বেশি। ফেল করলে আপনি চালায় যান, ডিপ্রেশন আর কিছু নাই, জীবনে উত্থান পতন থাকবে। আর চেষ্টা করেন কারো সাহায্য ছাড়া কোনো কিছু করতে। আমার জীবনে আজকে এই জায়গায় আসে আমি কারো সাহায্য ছাড়া। বাংলাদেশে যারাই দেখবেন শুনবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশের বাহিরে যে যে প্রান্ত থেকে দেখবেন শুনবেন, এবং অবশ্যই শেয়ার করবেন, এবং আর সবাই ভালো কাজ করবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল এবং রাশিদ ভাই, আমরা এই মুহূর্তে ব্রোঞ্জ থেকে আছি, ব্রোঞ্জ নিউ ইয়র্ক। বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠানে দেখার অপেক্ষা থাকেন। কোনো না কোনো অন্য কোনো হাই অফিসিয়াল স্টাফ বা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো গুডিং মেম্বার আমি নিয়ে আসবো। আমি চেষ্টা করবো একদম লো লেভেল থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদেরকে ধরতে। ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব, আমি পারবোই। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। ইনশাল্লাহ আস্তে আস্তে পৃথিবীর বড় বড় নেতাদেরকে আমি নিয়ে আসবো। সবাই ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।